নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত উপত্যকা। রাতভর গুলির লড়াইয়ে 3 জঙ্গির মৃত্যু হলো, আহত হয় 1 জওয়ান। এদিকে ভারত পাক নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল, জানানো হলো পাক সরকার সূত্রে। বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করল বন্ধন। রবিবার কলকাতায় আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। অসমে বন্যা পরিস্থিতির অবনতি হলো, মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 8, নিখোঁজ বহু। এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত উপত্যকা। রাতভর গুলির লড়াইয়ে 3 জঙ্গির মৃত্যু হলো, আহত হয় 1 জওয়ানও। এদিকে ভারত পাক নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল, জানানো হলো পাক সরকার সূত্রে। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত উপত্যকা। কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্ডওয়ারায় শনিবার সন্ধ্যে থেকেই গুলির লড়াই। রাতভর বিএসএফ জওয়ানদের সঙ্গে গুলি বিনিময় 3 জঙ্গির। সকালে বিএসএফ এর গুলিতে মৃত 3 জঙ্গির দেহ উদ্ধার। তবে এই 3 জন কোন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত 1 জওয়ান। এদিকে ভেস্তেই গেল ভারত পাক নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক। ভারতে আসছেন না সরতাজ আজিজ, জানানো হলো পাক সরকার সূত্রে। দিল্লির শর্ত মেনে সম্ভব নয় বৈঠক, জানালো ইসলামাবাদ। সিমলা চুক্তি এবং উফা সমঝোতা মেনে বৈঠকে রাজি কিনা তা জানাতে পাকিস্তানকে শনিবার রাত 12টা পর্যন্ত সময় দিয়েছিলেন সুষমা স্বরাজ। অবশ্য আগে থেকেই সূত্রের খবর ছিল পাকিস্তান তা মানতে রাজি নয়, ফলে বৈঠক বাতিল হওয়ার আনুষ্ঠানিক ঘোষণায় কার্যত শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। এদিকে ভারত পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক বাতিল হওয়াকে চূড়ান্ত হতাশাজনক আখ্যা দিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপের তরফে জানানো হয়েছে, ভারত কোনো শর্ত আরোপই করেনি। পাকিস্তানের তরফে বৈঠক বাতিলের সিদ্ধান্ত খুবই দুর্ভাগ্যজনক। প্রথমে ভারত পাকিস্তানের মধ্যে এনএসএ স্তরের বৈঠক হওয়ার কথা ছিল 24শে আগস্ট, কিন্তু সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দেওয়া শর্ত আরোপের ফলে বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করল বন্ধন। রবিবার কলকাতায় আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করল বন্ধন। রবিবার কলকাতায় আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। হাজারো প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে পুরো দস্তুর বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করল বন্ধন। 2001-এ ক্ষুদ্র ঋণ সংস্থা হিসেবে বন্ধনের পথ চলা শুরু। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সব শর্ত পূরণ করে একাধিক নামী সংস্থাকে টেক্কা দিয়ে গত বছর ব্যাংকিং লাইসেন্স আদায় করে নেয় বন্ধন। সায়েন্স সিটি অডিটোরিয়ামে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আঙ্গুলের ছোঁয়ায় সেই আনুষ্ঠানিকতাই সম্পূর্ণ হল রবিবার। এতদিন প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করে এসেছে বন্ধন। ব্যাংক হলেও সেই লক্ষ্যের কোনো পরিবর্তন হবে না বলে এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ। ব্যাংকের সঙ্গে সমান্তরালভাবে চলবে বন্ধনের ক্ষুদ্র ঋণ শাখাও। সারদার পাশাপাশি সাম্প্রতিককালে একাধিক বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের কেলেঙ্কারি সামনে এসেছে। প্রতারিত অসংখ্য মানুষ। এই পরিস্থিতিতে বন্ধন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। An early start as a microfinance institution. The presentation just now indicated that it has served almost 7.5 million, 75 lakh small entrepreneurs, mostly women. Small entrepreneurs, from hawkers to shopkeepers to those doing small services, they are generating almost 11 to 12 crore jobs in this country. The object is to fund them to the extent of over 1 lakh crores across the country. 24টি রাজ্যে 501টি শাখা খুলেছে বন্ধন ব্যাংক। বন্ধনের ব্যাংকিং পরিষেবা পাবেন দেশের 35,156টি গ্রামের বাসিন্দা। বন্ধনের দাবি, স্বাধীনতার পর তারাই পূর্ব ভারতের প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করল। প্রথম দিনেই গ্রাহক সংখ্যা পৌঁছেছে 1,43,00,000। চন্দ্রশেখর ঘোষের স্বপ্নের জাল বোনাটা শুরু হয়েছিল 14 বছর আগে হাওড়ার বাগনানের একটি ছোট্ট অফিস থেকে। সেদিন বন্ধনের কর্মী ছিলেন মাত্র 3 জন। বন্ধনের দাবি, আজ সেই সংখ্যা 19,500। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অসমে বন্যা পরিস্থিতির অবনতি হলো, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8, নিখোঁজ বহু। এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল। অসমে বন্যা পরিস্থিতির অবনতি হলো, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8, নিখোঁজ বহু। এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল। অন্যদিকে তিস্তার জলে প্লাবিত মালবাজার মহকুমার বিস্তীর্ণ এলাকা। রবিবার বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত 7 লক্ষের বেশি মানুষ। জলবন্দী 19টি জেলার 1070টি গ্রাম। সবচেয়ে খারাপ অবস্থা কোকরাঝাড়, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, ধুবড়ি, চিরাঙের। ইতিমধ্যে খোলা হয়েছে 200টিরও বেশি ত্রাণ শিবির। 800 মানুহ এতিয়াও পানীত আবদ্ধ হৈ আছে। একেসকলে এতিয়া নিজৰ ঘৰৰ পৰা ওলাই যাবলৈ নাৱৰ ব্যৱস্থা নথকাৰ কাৰণে এইখন মিচিংগাঁৱতে প্ৰায় 800 মানুহ আবদ্ধ হৈ আছে। এই মানুহসোপাক চৰকাৰৰ তৰফৰ পৰা এই ঠাইডোখৰৰ পৰা উক ঠাইডোখৰলৈ নিবৰ কাৰণে আমি SDCৰ ওচৰলৈ গৈ आवेदन लेवल से 3 सेंटीमीटर ज़्यादा हो गया। कब से बड़ा तो अभी तो बारिश शुरू हो गया, अभी तो पानी का मौसम है, इसलिए पानी। ত্রাণ শিবিরগুলিতে রয়েছেন 1.5 লক্ষ মানুষ। কোকরাঝাড়, বঙ্গাইগাঁওয়ে সেনা নেমেছে। এই দুটি জায়গা থেকে 1,500 মানুষকে উদ্ধার করেছে সেনা। জল ঢুকেছে অভয়ারণ্য কাজিরাঙ্গাতেও। তিস্তার জলে প্লাবিত মালবাজার মহকুমার বিস্তীর্ণ অঞ্চল। বিপাকে পড়েছেন প্রায় 2000 পরিবার। শুক্রবার থেকে চাত্রার পাড়ে দমোহনী এলাকার রাস্তায় ভাঙন শুরু হয়। সেই ভাঙন রুখতে প্রথমে কাজে হাত লাগান গ্রামবাসীরাই, পরে রাস্তা মেরামতিতে হাত লাগায় জেলা পরিষদ। শনিবার বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি বুঝছি। ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ত্রিপুরা রাজ্যে এডিসি এলাকা নিয়ে ত্রিপুরাল্যান্ড নামে পৃথক রাজ্য গঠনের দাবিতে রাজধানীতে এক বিক্ষোভ র্যালি সংগঠিত করল আইপিএফটি। র্যালি শেষে বিবেকানন্দ ময়দানে হয় সভা। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অঘোর দেববর্মা সহ অন্যান্যরা। ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকাকে নিয়ে ত্রিপুরাল্যান্ড নামে পৃথক একটি রাজ্য গঠনের দাবিতে ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা তথা আইপিএফটি নামক উপজাতি ভিত্তিক দলের আন্দোলন কর্মসূচি অব্যাহত। তাদের এই দাবিকে সামনে রেখে রবিবার আগরতলায় এক বিক্ষোভ র্যালির আয়োজন করে দলটি। এদিন র্যালিটি রাজধানীর আস্তাবল ময়দান থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। এই র্যালিতে বিভিন্ন বয়সী নারী পুরুষ সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ফিতা কেটে র্যালির সূচনা করেন দলের সভাপতি এনসি দেববর্মা। র্যালির মধ্যে দিয়ে রাজ্যে নিজেদের শক্তি প্রদর্শন করতে এদিন সকাল থেকে গাড়িতে করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থক বিশেষ করে যুবকদের রাজধানীতে এনে ভিড় জমানো হয়। র্যালিতে দলের সমর্থক যুবকদের একাংশ কুৎসিত অঙ্গভঙ্গি করেছিলেন বলে পথ চলতি মানুষের অভিযোগ। র্যালি শেষে আস্তাবল ময়দান তথা বিবেকানন্দ স্টেডিয়ামে এক সভারও আয়োজন করা হয়। র্যালির শুরুতে দলের সাধারণ সম্পাদক অঘোর দেববর্মা সংবাদ মাধ্যমকে বলেন, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই তারা পৃথক রাজ্যের দাবি জানাচ্ছেন ও আন্দোলন করছেন। এই মিছিলটা এডিসি এলাকাকে নিয়ে ভারতের সংবিধানের 2-3 দ্বারা পৃথক ত্রিপুরাল্যান্ড দাবিতে আজকে এই মিছিল। কি মূলত দাবি কি আছে? Only one demand, ত্রিপুরাল্যান্ড statehood based on 16 under Article 283. Why is it necessary? Because to save our identities, to save our survival in Tripura. Already there is an ADC. Why you need another? ADC is to be upgraded statehood to save our people of Tripura. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নদী থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ। ঘটনা আমবাসা নতুন পল্লী সংলগ্ন ধলাই নদীতে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। কোলাইয়ের হরিণমারা এলাকা থেকে ধলাই নদীতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের প্রায় 4-5 মাস পর এবার আমবাসা নতুন পল্লী সংলগ্ন ধলাই নদী থেকে রবিবার উদ্ধার করা হয় এক মহিলার মৃতদেহ। তার নাম শুক্রমণি উরাং, বয়স 55। সংবাদে প্রকাশ, শনিবার থেকে তিনি অসুস্থ ছিলেন। ওনার মেয়ে জানায়, রবিবার সকাল 8টা পর্যন্ত তিনি বাড়িতেই ছিলেন। কোন সময় শুক্রমণি উরাং বাড়ি থেকে বেরিয়ে যায় কেউ জানেন না। এদিন দুপুর 12টা নাগাদ নতুনপল্লী এলাকা থেকে শুক্রমণির দেহ ভাসতে দেখতে পায় এলাকাবাসী। উল্লেখ্য, এর আগে কোলাইতে যে পুরুষের মৃতদেহ পাওয়া যায় সেই ব্যক্তি ও শুক্রমণি ওরাংয়ের বাড়ি। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ওসি, মহকুমা পুলিশ আধিকারিক, পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। এই বিষয়ে জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় এবং পরে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। ধলাই নদীতে যেটা নতুন পল্লীর পাশে একটা মৃতদেহ, মহিলার মৃতদেহ পাওয়া গেল এখানে। এটা আমরা মৃতদেহটি আমরা তুলে পরে দেখা গেল এখানেই যে আমবাসা একটা কলোনির তার মেয়ে এটা শনাক্ত করলো। নাম হচ্ছে শুক্রমণি উরাং, আর তার স্বামী হচ্ছে উরাং, সুগ্রী উরাং। যেটা কথা বলে জানতে পারলাম যে কাল থেকেই ও অসুস্থ ছিল। তো এখন কি কারণে হয়েছে, এটা কি জলে নামতে গিয়ে বেঁচে আসলো না অন্য কি ব্যাপার, এটা আমরা এখনো বলতে পারবো না। তো সম্ভাবনাটা এটাই বেশি। তবুও আমরা এখন এটা পোস্টমর্টমের জন্য এখন পাঠাবো। পোস্টমর্টমেই সবকিছু জানা যাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কর্তব্যের গাফিলতিতে অকালে প্রাণ হারালেন এক জন্মদাত্রী গৃহবধূ।
ঘটনা আইজিএম হাসপাতালে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে থানার দ্বারস্থ হয় মৃতার পরিবার। সন্তান জন্ম দেওয়ার রাতেই মৃত্যু হলো এক গৃহবধূর। মৃতার নাম ফাতেমা বেগম, বয়স 22, বাড়ি বিশালগড় থানাধীন কড়ইমুড়ার মুন্সিবাড়ি এলাকায়। ঘটনার বিবরণী প্রকাশ শনিবার সকালে গৃহবধূ ফাতেমাকে আইজিএম হাসপাতালে সন্তান প্রসবের জন্য নিয়ে যাওয়া হয়। বেলা 2:30টায় সে সিজারিয়ান ডেলিভারিতে একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। রাতে সেবিকাদের তত্ত্বাবধানে ছিল মা ও শিশু। স্বামী সাইম মিয়া সহ পরিবারের অন্যান্যরা হাসপাতালের বারান্দায় রাত কাটায়। রবিবার ভোরে কর্তব্যরত সেবিকা এসে পরিবারের লোকজনকে জানায় জন্মদাত্রী ফাতেমার শারীরিক অবস্থায় অবনতি ঘটেছে। খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যায় স্বামী সহ আত্মীয়রা। হাসপাতালের ভিতরে গিয়ে দেখেন সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে ফাতেমা এবং তার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। কর্তব্যরত চিকিৎসক জন্মদাত্রীকে মৃত বলে ঘোষণা করে। খবর শোনা মাত্রই মানসিকভাবে ভেঙে পড়ে স্বামী সাইম মিয়া সহ পরিবারের লোকজন। মৃতার পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক এবং সেবিকাদের কর্তব্যের গাফিলতিতে মৃত্যু হয়েছে জন্মদাত্রী ফাতেমার। ঘটনার সুষ্ঠু তদন্ত সহ দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে থানার দ্বারস্থ হবে মৃতার পরিবার বলে জানা যায়। ঘটনাটা কালকে 1:30টার দিকে সিজার হয়েছে। সিজার হওয়ার পরে নিচে উঠি, সেই রুমে নেওয়ার পরে এরপরে কইছে তারা 4টার দিকে আইসা আর সিস্টারে কইতাছে নাচ রাউন্ড নেবো। এবার আমরা 200 টাকাতে নাচ রাখছি। নাচটা দিয়ে রাত্রে এসে কইছে ওষুধ লেখছে। এবারে ওষুধ আমি কিনে দিছি। দেওয়ার পরে এরপরে কইছে, আমি কইছি আমার রুগী যদি কোনো খারাপ বেলা হয় আপনি আমার জানাইয়া। কইছে আচ্ছা জানামু কইছিল। এবার সারা তো 2বার আইসা আইসে বলে আমি জিজ্ঞেস আমার পেশেন্ট কেমন, ভালো নেই? কয় ভালোই। এবার আমার চিন্তা করেন না, আপনি ঘুমাইতেন, আপনি রুগী দেখতে আসি। এরপরে তো আমি আর কি করছি না, সকালবেলা এর লগে আরেকটা নাচ হয়েছে, আমি খাতে বলছি কেমন ভালো নেই? কয় ভালোই। এবার ওই যে নাচটা আমরা রাখছি, এই নাচটা আইসা আমার বইটা তো 100% গাফিলতি, ডাক্তারের গাফিলতি, নার্সের গাফিলতি। আর নইলে আর এমন সরকারি হসপিটালের মধ্যে রুগীর লগে নার্স আহে, তারা সরকারি হসপিটালের মধ্যে নার্স রেখে ব্যবসা শুরু করছে, টাকা পয়সা খাবাইতে আছে। নইলে একজন বাড়ির লোক কি করে তারা হসপিটালের মধ্যে দেয় না? হসপিটালের মধ্যে তো একজন গার্জিয়ান লোক দিব, এরপরে হয় তারা নার্সা হোক যেটাই করক তারা নার্সা রাখতে পারে, কিন্তু একজন বাড়ির লোক দেয় না। এরপরে যখন রুগী মারা। রবিবার 7 সকালে এ খবর এলাকায় পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার সন্ধ্যায় হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার দ্বাদশতম রাজ্য সম্মেলন শুরু হলো কমলপুরের নজরুল ভবনে। প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের সূচনা করেন বিধায়ক অঞ্জন দাস। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার 12তম রাজ্য সম্মেলন শুরু হয় শনিবার সন্ধ্যায় কমলপুরের নজরুল ভবনে। প্রদীপ প্রজ্বলন করে সংগঠনের 12তম রাজ্য সম্মেলনের উদ্বোধন করেন বিধায়ক অঞ্জন দাস। তাছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা রাজ্য সংস্থার সম্পাদক দিবাকর দেবনাথ, সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক, কমলপুর শাখার চেয়ারম্যান ডক্টর বিধান দাস, দক্ষিণ জেলা জেলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায়, বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান খনা দাস সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের সদস্যবৃন্দ। স্বাগত ভাষণ দানকালে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা শাখার সম্পাদক দিবাকর দেবনাথ বলেন, মানুষের মধ্যে স্বাস্থ্য পরিষেবা সরকারি উদ্যোগে যেভাবে পৌঁছে দেওয়া হচ্ছে, সেখানে আমরা সরকারের বাইরে আরও বেশি সহযোগিতা যাতে করতে পারি সেই উদ্দেশ্য নিয়েই আমাদের পথ চলা শুরু। মূলত হেপাটাইটিস মুক্ত ত্রিপুরা গড়ার সংকল্প নিয়ে আমরা কাজ করছি। তিনি দাবি করেন, তাদের সংগঠন কাজ করার ফলে 2012-13 বছরে যে অ্যাচিভমেন্ট ছিল তা এখন কমে দাঁড়িয়েছে। ক্ষেত্রে কাজ করি যে মানুষের মধ্যে স্বাস্থ্য পরিষেবা সরকারি উদ্যোগে যে পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে, সেখানে আমরা সরকার বহির্ভূতভাবে আরও কিছু সহযোগিতা যাতে করতে পারি মানুষকে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল। মূলত হেপাটাইটিস ডিজিজটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে আমাদের সারা রাজ্যে 33টা জায়গাতে আমাদের ব্রাঞ্চ হয়েছে, আমাদের নেটওয়ার্ক সম্প্রসারিত হয়েছে। তখন আমরা রাজ্য সরকারের পরামর্শে উল্লেখ্য, ত্রিপুরা হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা 12তম রাজ্য সম্মেলন চলবে 2 দিন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 33টি শাখা থেকে মোট 150 জন প্রতিনিধি যোগ দেয় সম্মেলনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার তেলিয়ামুড়া অঞ্চল কমিটির অন্তর্গত করিলং 1 এবং 2 নং ইউনিট কমিটির সম্মেলন শুরু হলো। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সভাপতি অমরেশ চৌধুরী সহ অন্যান্যরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের তেলিয়ামুড়া বিভাগীয় এলাকার
প্রত্যেকটি ইউনিটে চলছে সাংগঠনিক নিয়ম মেনে বাৎসরিক সম্মেলন। যুবক যুবতীদের উৎসাহ উদ্দীপনা ও ভিড় লক্ষ্য করা যায় প্রত্যেকটি ইউনিট সম্মেলনে। আর কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ঝড় উঠেছে প্রত্যেকটি সম্মেলনে নেতৃত্বদের বক্তব্যে। রবিবার ছিল তেলিয়ামুড়া অঞ্চল কমিটির অন্তর্গত করৈলং 1 এবং 2 নং ইউনিট কমিটির সম্মেলন। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সভাপতি অমরেশ চৌধুরী, সম্পাদক মণ্ডলীর সদস্যা শর্মিষ্ঠা রায়, অজিত পাল, রজত পাল, ভাস্কর রায় সরকার সহ গণ আন্দোলনের নেতৃত্বরা। দুটি সম্মেলনেই ছিল যুবক যুবতীদের ভিড়। পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমেই শুরু হয় সম্মেলন। বক্তব্য রাখেন নেতৃত্বরা। রাজ্যের যত উন্নয়ন হচ্ছে রেল থেকে শুরু করে আমাদের আন্দোলনের মাধ্যমে হয়েছে। প্রতিনিয়ত আন্দোলন আমাদের করতে হবে, আন্দোলন ছাড়া বিকল্প রাস্তাগুলো নেই। আমাদের দেশের যে সরকার ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য ত্রিপুরা রাজ্যের মানুষের দাবি মেনে যে দাবিগুলি পূরণ করেছে সেগুলি আন্দোলনের মাধ্যমে আমাদের কাছে এসেছে। আমি সবশেষে যে কথাটা বলবো যে আমাদের এই যে বর্তমান যে সরকার মোদীর নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকার যে চলছে, যে মারাত্মক যে কিছু গত 15 মাসে যে কতগুলি মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলি ভারতবর্ষের মানুষের স্বার্থের, বিশেষ করে গরিব শ্রমজীবী অংশের মানুষের স্বার্থের পরিপন্থী আপনারা লক্ষ্য করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার বিশালগড় বিবেকানন্দ মঞ্চে বিশালগড় ব্লক কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনের সূচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন। বিশালগড় ব্লক কংগ্রেসের উদ্যোগে বিশালগড় বিবেকানন্দ মঞ্চে রবিবার অনুষ্ঠিত হল কর্মী সম্মেলন। বিশালগড় ব্লকের সমস্ত কর্মীদের তেজি করার উদ্দেশ্যে মূলত আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মী সভার মুখ্য উদ্দেশ্য। সম্মেলনের সূচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন এবং রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী কল্যাণী রায়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, কার্যকরী সভাপতি আশিস কুমার সাহা, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব, বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি নারায়ণ ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিশালগড় শহর কমিউনিস্টরা, ধর্মপ্রাণ মুসলমান কমিউনিস্ট সংখ্যালঘুরা, অথচ আবার তারা কুরআনের বিরোধিতা করছে। কুরআনের কোন অংশে যদি থেকে থাকে যে 18 বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা কাজ করুন, এই 18 বছরে করেছেন আপনি, কিন্তু আমরা মানে মৃত্যু বিপর্যয় সকলেই চলে যেতে হবে একদিন দেখি। কাল যদি মানুষকে আপনাকে চলে যেতে হয়, মানুষ আপনাকে। ওই দিনের সম্মেলনে বিভিন্ন দল ত্যাগ করে ফিরোজ মিয়া সহ 7 জন কংগ্রেসে যোগদান করেন। ওই দিনের কর্মী সম্মেলনে কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2 সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটকে সফল করার জন্য সিআইটিও অনুমোদিত ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের এক সাধারণ সভা অনুষ্ঠিত হল তেলিয়ামুড়া নেতাজিনগর স্থিত অশ্বিনী কুমার ঘোষ কমিউনিটি হল ঘরে। 2 সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটকে সফল করার জন্য সিআইটিও অনুমোদিত ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন তেলিয়ামুড়া শাখা কমিটি নেতাজিনগর স্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা সুধীর সরকার, সিআইটিও তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক প্রণব চক্রবর্তী, অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক মানিক চন্দ সহ অন্যান্যরা। সবাই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন অতিথিরা। পাশাপাশি 2 সেপ্টেম্বর ধর্মঘট যাতে সফলভাবে হয় এর আহ্বান জানিয়েছে বক্তারা। আমাদের দেশের 11টি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সময়ের যুক্ত মঞ্চের আহ্বানে নয়াদিল্লিতে মূলত সিআইটিউর নেতৃত্বে এক সভা সংগঠিত হয় এবং সেই সভার মধ্যে আমাদের দেশের শ্রমিক সংগঠনগুলো পর্যালোচনা করে দেখেছে যে আমাদের দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের সামনে বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষ, কর্মজীবী অংশের মানুষ কাছে বলা চলে এই সময়টা একটা সমূহ বিপদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
প্রয়াত জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সিপিএম ধনপুর অঞ্চল কমিটির উদ্যোগে দক্ষিণ পাহাড়পুর এলাকার প্রাণী সম্পদ দপ্তরে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিপিআইএম ধনপুর অঞ্চল কমিটির উদ্যোগে রবিবার দক্ষিণ পাহাড়পুর এলাকার প্রাণী সম্পদ দপ্তর অফিস বাউন্ডারিতে বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। প্রয়াত জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে পার্টির রাজ্যভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে ধনপুর পার্টির এই বৃক্ষরোপণ প্রক্রিয়া সপ্তাহকাল অব্যাহত রাখার সিদ্ধান্ত জানিয়ে অঞ্চল সম্পাদক বাবুল দেবনাথ বলেন, প্রয়াত কমরেড দশরথ দেবের জন্মশতবর্ষ উপলক্ষে সারা রাজ্যব্যাপী যে বৃক্ষরোপণ কর্মসূচি তার অঙ্গ হিসাবে আমাদের পার্টির উদ্যোগে ধনপুর অঞ্চল ভিত্তিক আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করছি। তাতে আমাদের অঞ্চল এলাকার মধ্যে প্রায় 60 শতাধিক গাছ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বৃক্ষরোপণ করব। আর এই অঞ্চল এলাকার মধ্যে আমরা সরকারি প্রতিষ্ঠান, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তার পাশেও আমাদের এই বৃক্ষরোপণ এবং প্রত্যেকের বাড়ি বাড়িও আমরা এই 2-3টি করে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করছি। আজকে থেকে আমাদের এই কর্মসূচি শুরু এবং তাতে গাছ লাগান জীবন বাঁচান এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই কর্মসূচি আমরা চালিয়ে যাব আগামী দিন। মানুষের মধ্যে আপনাদের কি এতে করে এই এলাকার মানুষের মধ্যে যথেষ্ট সাড়া আমরা লক্ষ্য করছি। এদিকে অঞ্চলের যতগুলো বিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটিতেই পার্টি কর্মীরা স্থানীয় শাখা কমিটির উদ্যোগে সপ্তাহকালের মধ্যে বৃক্ষরোপণ প্রক্রিয়া শেষ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। সর্বসাকুল্য 700 মিশ্র প্রজাতির বৃক্ষরোপণ ও নিরাপত্তা বেষ্টনী লাগানোর পাশাপাশি পরিচর্যার দায়িত্ব পার্টি কর্মীরা নজরদারি করবে। পার্টির প্রাক্তন অঞ্চল সম্পাদক তথা বর্তমান কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম বলেন, আমাদের পার্টির রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে আমাদের প্রয়াত কমরেড দশরথ দেবের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে আমাদের পার্টির মধ্যে সিদ্ধান্ত হয় যে সারা রাজ্যব্যাপী আমাদের পার্টির উদ্যোগে বড় মহোৎসব করা হবে এবং বৃক্ষরোপণ করা হবে। তারই অঙ্গ হিসেবে আমাদের ধনপুর অঞ্চল কমিটি সেই সিদ্ধান্ত গ্রহণ করি। সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকে ধনপুর অঞ্চল কমিটির উদ্যোগে মাসিমা ভেটেরিনারি সেন্টার, মাসিমা পঞ্চায়েত অফিস বিভিন্ন জায়গার মধ্যে আমরা বৃক্ষরোপণ কাজ শুরু করেছি। এবং শুধু পার্টিগত নয়, আমাদের রাজ্যে বামপন্থী সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই বছর যে সারা সরকারি সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আছে তার মধ্যে ব্লক, গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন অফিসার, বিভিন্ন স্কুল কলেজ সবাই বন উৎসবের মাধ্যমে যাতে আমাদের এই কাজটা করা হয়। এমনকি আমরা প্রতিটা পঞ্চায়েতের মধ্যে 250 করে গাছের চারা এবং টোটাল সারা ব্লক এলাকার মধ্যে প্রায় 6500 মতো গাছের চারা বৃক্ষরোপণ আমরা করেছি। তার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান যেভাবে হয়েছে ঠিক সেইভাবে আমাদের বিভিন্ন এই বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে মাছিমা চৌমুনি এলাকায় এক মিছিল প্রদর্শনীও করে দলীয় কর্মীরা। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। শহীদ কাজল বর্মনের 46তম শহীদান দিবস উপলক্ষে রবিবার থেকে মেলাগড় কাজল ময়দানে শুরু হলো রাজ্যভিত্তিক শহীদ কাজল বর্মন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। উপস্থিত ছিলেন যুব ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্যরা। শহীদ কাজল বর্মনের 46তম শহীদান দিবস উপলক্ষে রবিবার থেকে মেলাগড় শহীদ কাজল ময়দানে শুরু হলো রাজ্যভিত্তিক শহীদ কাজল বর্মন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। রবিবার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান সুবল রুদ্র, ভাইস চেয়ারম্যান সুরেশ দাস, ডিওয়াইএফআই সোনামুড়া অঞ্চল সম্পাদক অধীর ভৌমিক সহ অন্যান্যরা। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শহীদ কাজল বর্মনের স্মৃতি বিজড়িত দিনগুলির কথা তুলে ধরতে গিয়ে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, স্মরণীয় করে রাখতে এই জাতীয় একটা মহৎ কর্মসূচি তারা হাতে নিয়েছে। শুনলাম তার মধ্যে বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে ফুটবল প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট যেমন করবেন, পাশাপাশি বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, আলোচনা সভা, এই সমস্ত যোগ ব্যায়াম এগুলি তারা কর্মসূচি হাতে নিয়েছেন। এটা খুব ভালো উদ্যোগ।
এটা খুবই শুভ উদ্যোগ। সকলে মিলে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যাতে করে এই উদ্যোগ দারুণভাবে সুশৃঙ্খলভাবে এখানে বাস্তবায়িত হয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বিলোনিয়া বনাম তেলিয়ামুড়া। ম্যাচের শুরুতে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অতিথিরা। উদ্বোধনী ম্যাচে 7-0 গোলের ব্যবধানে দুর্ধর্ষ জয় পায় তেলিয়ামুড়া। খেলার প্রথমার্ধে 4টি গোল করে মাঠ দাপিয়ে বেড়ায় তেলিয়ামুড়া দলের সুরেশ দেববর্মা, চন্দ্রসাধন জমাতিয়া, ধন্যমাণিক্য কলইরা এবং দ্বিতীয়ার্ধে আরও 3টি গোল করে খেলায় বিশাল জয় কুড়িয়ে নিল তেলিয়ামুড়া। উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। 16তম নকআউট সোনালী ট্রফি ফুটবল টুর্নামেন্ট শুরু হলো আমবাসা মহকুমাধীন কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিধায়ক ললিত দেববর্মা। গুটি গুটি পায়ে এগিয়ে আজ ধলাই জেলার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সোনালী ট্রফি 16 বছরে পা দিল। আমবাসা মহকুমাধীন কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এই ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় সোনালী সংঘ এই খেলার উদ্যোক্তা। এবছরের খেলায় মোট 13টি দল অংশগ্রহণ করে। এদিনের খেলার উদ্বোধন করেন বিধায়ক ললিত দেববর্মা। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তপতি ভট্টাচার্য, টুর্নামেন্টের সম্পাদক সুশান্ত ঘোষ, উত্তর জেলার ক্রীড়া অধিকর্তা পাইমং মক প্রমুখ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গঙ্গানগর বনাম এসএসডিডি। এদিনের খেলায় 3-2 গোলে এসএসডিডি জয়ী হয়। 16তম টুর্নামেন্টে মোট 13টি দল অংশগ্রহণ করে বলে জানা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক তার ভাষণে বলেন, তার জন্য খেলায় যে খেলাটা প্রদর্শন করা, মানুষের কাছে আশীর্বাদ দেওয়া, সেই আশীর্বাদটুকু আপনারা যারা প্লেয়ার তারা খেলোয়াড় মনোভাব দিয়ে খেলবেন এই আশা ব্যক্ত করে এই খেলার সাফল্য কামনা করে সবাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভ সেভ। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত উপত্যকা। রাতভর গুলির লড়াইয়ে 3 জঙ্গির মৃত্যু হলো, আহত হয় 1 জওয়ান। এদিকে ভারত পাক নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল, জানানো হলো পাক সরকার সূত্রে। বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করল বন্ধন। রবিবার কলকাতায় আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। অসমে বন্যা পরিস্থিতির অবনতি হলো, মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 8, নিখোঁজ বহু। এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।